হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে যারা নিজেদের সবকিছু দিয়ে অসহায় দুস্থ মানুষদেরকে সাহায্য করতে পারে। আজ আমরা এমনই একজন মানুষের গল্প দেখব, যে চাইলে কোটি কোটি টাকা ইনকাম করে নিজের পরিবারের সাথে খুবই সুখে শান্তিতে নিজের জীবন কাটাতে পারত, কিন্তু নিজের এই বিলাসবহুল জীবনটা ছেড়ে দিয়ে সে অজানা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে অসহায় আর দুস্থ মানুষদেরকে সাহায্য করতে শুরু করে। আর নিজের জীবনের শেষ মুহূর্তেও সে এই কাজটা করতে করতেই মারা যায়। এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম অন দ্য উইংস অফ ইগলস। 2016 সালে মুক্তি পাওয়া এই সিনেমার IMDb রেটিং 5.6। তো গল্পটা শুরু হয় 1924 সালে, যেখানে আমরা এরিক নামের এই স্কটিশ অ্যাথলিটকে দেখতে পাই। এরিক এই বছরে অর্থাৎ 2024 সালের অলিম্পিকে 400 মিটার রানিং কম্পিটিশনে সোনা জিতেছে। এই ঘটনার পর পুরো পৃথিবী জুড়েই ও খুবই বিখ্যাত হয়ে ওঠে। সমস্ত বড় বড় কোম্পানিরা ওকে স্পন্সরশিপ দিতে চাইছিল, আর এর জন্য ওকে অনেক লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার দিতে রাজি ছিল। কিন্তু এরিক ঠিক করে নেয় ও নিজের এই স্পোর্টস ছেড়ে দিয়ে নিজের বিলাসবহুল জীবনের বাইরে বেরিয়ে অসহায় আর দুস্থ মানুষদেরকে সাহায্য করবে। আসলে ও একজন মিশনারি ছিল যে ধর্মের প্রচার করত। সেজন্য ও নিজের দেশ ছেড়ে চীন দেশে চলে আসে। এখানে আসার পর ও সমস্ত জায়গায় ধর্মের প্রচার করত, আর সেই একই সাথে ও এখানকার বেশ কিছু স্কুলে বাচ্চাদেরকে পড়াতে শুরু করে। আর আস্তে আস্তে কিছু মাস পর ও এখানেই একটা মেয়েকে বিয়ে করে নেয়। এই মেয়েটার নাম ছিল ফ্লোরেন্স। চায়নায় আসার পর এরিকের জীবনে সবকিছু বেশ ভালোই কাটছিল। ও যেমনটা চাইছিল সবকিছু ঠিক তেমনটাই হচ্ছিল। এসব কিছুর মধ্যেই ওর সাথে নিউ নামের একটা ছেলের খুব ভালো বন্ধুত্ব হয়। আসলে নিউ ও ড্রাইভার ছিল, আর সবসময় ও এরিকের সাথেই থাকতো। এইভাবে আস্তে আস্তে বেশ কিছু বছর কেটে গিয়ে চলে আসে 1937 সাল। এখন জাপান চায়নার ওপরে হামলা করে চায়নার বিভিন্ন জায়গা নিজেদের দখলে নিতে শুরু করে। এখন আস্তে আস্তে চায়নার সমস্ত স্কুল, কলেজ, হসপিটাল, গ্রাম সবকিছুই জাপানি সৈনিকরা দখল করতে শুরু করে। একদিন সকালে এরিক যখন স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছিল, তখনই আকাশ থেকে বেশ কিছু জাপানি প্লেন ওদের স্কুলের আশেপাশের এলাকায় বোম ফেলতে শুরু করে। এই ঘটনায় স্কুলের বাইরে থাকা একটা বাচ্চা এরিকের চোখের সামনেই মারা যায়, যার ফলে ও মানসিকভাবে খুবই কষ্ট পেয়েছিল। এরপর থেকে জাপানি সৈনিকরা প্লেন থেকে আশেপাশের বিভিন্ন গ্রামে বোম ফেলত। এই ঘটনায় বেশিরভাগ চাইনিজ মানুষরা ভয় পেয়ে গিয়ে নিজেদের দেশ ছেড়ে পালাতে শুরু করে। এমনকি একটা সময় এরিকের স্ত্রী আর বাচ্চারাও এই দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরিক ঠিক করে নেয় এই বিপদের সময় ও এই দেশে থেকেই এখানকার লোকদেরকে সাহায্য করবে। সেজন্য ও নিজের স্ত্রী আর বাচ্চাদেরকে জাহাজে তুলে দিয়ে তাদেরকে বিদায় জানিয়ে খুবই মন খারাপ করে নিজের বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফেরার পর ও দেখতে পায় জাপানি সৈনিকরা ওর সমস্ত বাড়িতে তল্লাশি চালিয়ে ওর সমস্ত জিনিসপত্র বাইরে বের করে ওর পুরো বাড়িটাকে নিজেদের দখলে নিয়ে নিয়েছে, যার ফলে এখন এরিকের কাছে থাকার মতন কোনো জায়গা ছিল না। তাই এরপর থেকে ও নিজের স্কুলেই থাকতে শুরু করে। অন্যদিকে দেখা যায় এই যুদ্ধের কারণে এরিকের মতন আরো অনেক মানুষও নিজেদের ঘরবাড়ি হারিয়ে এই স্কুলে এসেই রিফিউজি হয়ে থাকতে শুরু করেছে। চারিদিকে এত খারাপ পরিস্থিতির মধ্যেও ও স্কুলে থাকা সমস্ত রিফিউজিদেরকে নানা রকমভাবে মোটিভেট করার চেষ্টা করত। ও সবার মন ভালো রাখার জন্য প্রত্যেকদিন সবাইকে নিয়ে রাস্তায় দৌড়াতে যেত। এরকমভাবেই একদিন দৌড়ানোর সময় এরিক রাস্তার পাশে একটা বাচ্চা ছেলেকে একা একা বসে থাকতে দেখে। যুদ্ধের কারণে ওই বাচ্চাটার বাবা মা মারা যাওয়ার কারণে এখন ও পুরোপুরি একা হয়ে গেছিল। তাই এরিক ওকে নিজের সাথে করে স্কুলে নিয়ে আসে, আর সেখানেই ওকে লেখাপড়া শেখাতে শুরু করে। এরপর থেকে ওই বাচ্চাটা এরিকের সাথে ওই স্কুলেই থাকতে শুরু করে। কিছুদিন পর এরিকের স্ত্রী ওকে একটা চিঠি পাঠায়, যে চিঠিতে লেখা ছিল ওর স্ত্রী আরও একটা মেয়ের জন্ম দিয়েছে। যে খবরটা জানার পর এরিক প্রচন্ড আনন্দ পায়, আর এই খুশিতে ও নিজের সাথে থাকা সমস্ত লোকজনকে একটা ছোট্ট পার্টি দেয়। এই ঘটনার কিছুদিন পর এরিক জানতে পারে ওদের পাশেই একটা হসপিটালে সমস্ত ওষুধ আর প্রয়োজনীয় জিনিসপত্র শেষ হয়ে গেছে, যে কারণে ওখানে রোগীদের চিকিৎসা করা আর কোনোভাবেই সম্ভব না। এই খবরটা জানার পর এরিকের মন খুবই খারাপ হয়ে যায়। এখন ও যেভাবেই হোক ওই হসপিটালে বেশ কিছু ওষুধ পাঠিয়ে ওখানকার রোগীদেরকে সাহায্য করতে চাইছিল। সেজন্য ও নিজের দামি হাত ঘড়িটা বিক্রি করে দেয়। এই ঘড়িটা ওর খুবই পছন্দের ছিল, কারণ এটাই ছিল ওর বাবার শেষ স্মৃতি। এখন এই ঘড়িটা বিক্রি করেই ও গোপনভাবে বেশ কিছু ওষুধ কিনে নেয়। আসলে এই সময় জাপানি সৈনিকরা ওষুধ কেনাবেচা করা বা ওষুধের সাপ্লাই করা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। সেজন্য এখন এদেরকে সমস্ত কাজ লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছিল। এক রাতের অন্ধকারে এরা সবাই ট্রাক ভর্তি করে ওষুধ নিয়ে সেই হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় যাওয়ার পথে জাপানি সৈনিকদের একটা চেকপোস্ট পড়ে, যেখানে ওরা এরিকের গাড়ি থামিয়ে সেটার তল্লাশি চালাতে চাইছিল।
কিন্তু ওরা কিছু করে ওঠার আগেই এরিক নিজের গাড়ি থেকে নেমে ওই জাপানি সৈনিকদেরকে সেই কাগজটা দেখায় যেখানে অলিম্পিকে সোনা জেতার পর ওর ছবি ছাপানো হয়েছিল। এখন এই ছবিটা দেখার পর জাপানি সৈনিকরা বলে, আপনি এত বিখ্যাত একজন মানুষ হয়ে চায়না আমি কি করছেন? এরিক বলে, আমি এখানেই একটা স্কুলে বাচ্চাদেরকে পড়াই, আর এখন আমি সেই স্কুলের জন্যই বই খাতা নিয়ে যাচ্ছি। এই কথা শুনে জাপানি সৈনিকরা ওদের কথা বিশ্বাস করে ওদেরকে ওখান থেকে যেতে দেয়। এরপর এরিক আর তার সঙ্গীরা সেই হসপিটালে গিয়ে সেখানে সমস্ত ওষুধগুলো পৌঁছে দেয়। এই ঘটনার কিছুদিন পর জাপান আমেরিকার পার্ল হারবারের উপরে হামলা করে দেয়, যার ফলে এখন জাপান আর আমেরিকার মধ্যে খুবই ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যায়। আসলে এই সময় শুধু জাপান আর আমেরিকা না, পুরো পৃথিবী জুড়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছিল, যার ফলে এখন চারিদিকে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এসব কিছুর মধ্যেই একদিন এরিক আর তার সঙ্গীরা একটা বিয়ের অনুষ্ঠানে যায়, কিন্তু সেই অনুষ্ঠান চলাকালীন এখানে বেশ কিছু জাপানি সৈনিক এসে এদের সবাইকে বন্দি বানিয়ে নেয়। তারপর একটা ট্রেনে করে এদেরকে অনেক দূরে একটা ক্যাম্পে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে রাখা হয়, আর এখন থেকে এদের সবাইকে এখানেই আটকে রাখা হবে। এদিকে দেখা যায় এরিকের এই বন্দি হওয়ার খবরটা পেয়ে এরিকের বন্ধু নায়ু আর সেই অনাথ বাচ্চা ছেলেটা যাকে এরিক রাস্তা থেকে তুলে এনেছিল, ওরা দুজনেই খুবই চিন্তায় পড়ে যায়। এখন ওরা দুজন মিলে নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে তাড়াতাড়ি করে এরিককে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় ক্যাম্পে আসার পর জাপানি সৈনিকরা সমস্ত বন্দীদের ওপরেই খুবই অত্যাচার করতে শুরু করেছে। এখানে এদের প্রত্যেকে থাকার জন্য একটা ছোট্ট হলঘরের মধ্যে খুবই অল্প জায়গা দেওয়া হয়েছিল, যেখানে সমস্ত কয়েদিরা খুবই কষ্ট করে একসাথে গাদাগাদি করে থাকতে শুরু করে। এছাড়াও প্রত্যেকদিন এদেরকে দিয়ে খুবই কঠিন কঠিন কাজ করানো হতো, আর এসব কিছুর বিনিময়ে এদেরকে খুবই অল্প পরিমাণ খাবার দেওয়া হতো। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর বেশ কিছু জাপানি সৈনিক এসে এরিককে ওদের কমান্ডারের কাছে নিয়ে যায়। আসলে এই কমান্ডার একজন অ্যাথলিট ছিলেন, উনি দৌড়াতে খুবই পছন্দ করতেন, আর এখন উনি জানতে পেরেছিলেন এরিক অলিম্পিকে 400 মিটার রেসে সোনা জিতেছে। সেজন্য এখন উনি এরিককে নিজের সাথে একটা রেসের জন্য করেন। এটা শুনে এরিক বলে, আমরা সবাই যখন এই ক্যাম্প থেকে বাইরে বেরোতে পারবো আমি তখনই আপনার সাথে রেস করব। কিন্তু ওই কমান্ডার বলেন, না, তোমার কাছে কোনো অপশন নেই, তোমাকে এই ক্যাম্পের মধ্যেই আমার সাথে রেস করতে হবে, আর আমি তোমাকে এখানেই হারাতে চাই। কিন্তু তুমি চিন্তা করো না, এই রেসের জন্য আমি তোমাকে সমান সুযোগ দেব। এরপর থেকেই এরিককে অনেক বেশি পরিমাণে ভালো ভালো খাবার দেওয়া হতো, ওকে দিয়ে খুব বেশি কাজও করানো হতো না, এমনকি ওর থাকার জন্য ওকে একটা আলাদা ঘর দেওয়া হয়েছিল। কিন্তু এরিক ওই খাবারগুলো নিজে না খেয়ে ওই ক্যাম্পের সমস্ত বাচ্চাদেরকে দিয়ে দিত, কারণ ও স্বার্থপরের মতন একা একা ভালো থাকতে চাইছিল না। অন্যদিকে দেখা যায় নিউ আর সেই অনাথ বাচ্চাটা এরিককে খুঁজতে খুঁজতে এই ক্যাম্পের কাছে চলে এসেছে। এখন এরিকের সঙ্গে দেখা করার জন্য ওরা নিজেদের পরিচয় গোপন করে এই ক্যাম্পে কাজ করতে শুরু করে দেয়। ওরা প্রত্যেকদিন বাইরে থেকে এই ক্যাম্পের মধ্যে এসে কাজ করে আবার এখান থেকে চলে যেত। বাকিদের মতন ওরা এখানে বন্দী ছিল না। এখন এরা সবাই একসাথে একই ক্যাম্পের মধ্যে থাকলেও এরিক কখনো সরাসরি ওদের সঙ্গে কথা বলতে পারত না, কারণ আশেপাশে চারিদিকে সবসময় জাপানি সৈনিকরা এদের ওপরে পাহারাদারি করত। একদিন কাজ করার সময় এরা দুজন এরিকের জন্য একটা গোপন জায়গায় একটা কাপড়ের ব্যাগ লুকিয়ে রেখে দেয়। পরবর্তীকালে রাতের অন্ধকারে সমস্ত গার্ডদের থেকে লুকিয়ে লুকিয়ে এরিক ওই ব্যাগটাকে নিজেদের ঘরে নিয়ে আসে। দেখা যায় ওই ব্যাগের মধ্যে অনেক খাবার দাবার আর দরকারি জিনিসপত্র রাখা ছিল, যেগুলো দেখে এরিক আর ওর মতন বাকি কয়েদিরা খুবই আনন্দ পায়। এইভাবে আস্তে আস্তে আরও বেশ কিছুদিন কেটে গিয়ে সেই দিনটা চলে আসে যখন এরিক আর সেই কমান্ডারের মধ্যে রেস হওয়ার কথা ছিল। কিন্তু সমস্যা হলো, বিগত বেশ কিছুদিন ধরে এরিক ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি, ও নিজের ভাগের বেশিরভাগ খাবার অন্যদেরকে দিয়ে দিত, যে কারণে রেস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত দুর্বলতার কারণে এরিক মাথা ঘুরে মাটিতে পড়ে যায়, যার ফলে সেই রেসটা ও হেরে যায়। এই ঘটনায় সেই জাপানি কমান্ডার আর জাপানি সৈনিকরা খুবই খুশি হয়েছিল। এসব কিছু দেখে এরিকের একটা সঙ্গী খুবই রেগে গিয়ে বলে, এই রেসটা তো আপনিই জিতবেন, কারণ বিগত বহুদিন ধরে এরিক তো ঠিকভাবে খাওয়া দাওয়াও করেনি, ও সমস্ত খাবার আমাদেরকে দিয়ে দিত। এই কথা শুনে জাপানি সৈনিকরা খুবই রেগে গিয়ে এরিক আর তার সঙ্গীকে প্রচণ্ড মারধর করতে শুরু করে। এরপর ওদেরকে মাটির নিচে একটা ছোট্ট অন্ধকার গর্তের মধ্যে আটকে রাখা হয়, যেখানে ওদেরকে কোনো রকম খাবার বা জল কিছুই দেওয়া হতো না। এটা ছিল যে কোনো জেলের কয়েদিদের জন্য সবচেয়ে বড় শাস্তি। এইভাবে বেশ কিছুদিন ধরে এখানে আটকে থাকার পর এরিক আর তার সঙ্গী আস্তে আস্তে খুবই দুর্বল হয়ে পড়তে শুরু করে। কিন্তু এই খবরটা জানার পর এরিকের বন্ধু নিউ আর সেই অনাথ বাচ্চাটা রোজ রাতে লুকিয়ে লুকিয়ে এদেরকে বেশ কিছুটা করে খাবার দিয়ে যেত। কিন্তু এখানেও এরিক সমস্ত খাবার একা না খেয়ে ওর পাশের গর্তে আটকে থাকা সঙ্গীকে অর্ধেকের বেশি খাবার দিয়ে দিত। খাবার দেওয়ার সময় নিউ ওকে বলে, জাপানি সৈনিকরা তোমার ওপরে খুবই রেগে আছে, এই অবস্থায় ওরা হয়তো তোমাকে মেরেও ফেলতে পারে, তাই তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালাতে হবে,
আমি তোমার এখান থেকে বাইরে বেরোনোর ব্যবস্থা করে দেব। এটা শুনে এরিক বলে, এখানে আমার সাথে আরো অনেক মানুষ বন্দী হয়ে আছে, তাদেরকে রেখে আমি একা একা এখান থেকে বাইরে বেরোতে পারবো না। এই ঘটনার কিছুদিন পর এরিক আর ওর সঙ্গীকে মাটির নিচের ওই গর্ত থেকে বাইরে বের করে আনা হয়। এরপর এরিক যখন নিজের হলে ফিরে আসে তখন সবাই ওকে দেখে জোরে জোরে হাততালি দিতে শুরু করে, কারণ এরিক চাইলে একা একা খাবার খেয়ে খুব সহজেই ওই কমান্ডারকে রেসে হারিয়ে দিতে পারত, কিন্তু নিজের সাথে সাথে সবাইকে ভালো রাখতে গিয়েই আজকে ওকে এই শাস্তি পেতে হয়েছে। কিছুদিন পর এরিকের বন্ধু নিউ ওকে জানায় জাপান আস্তে আস্তে এই যুদ্ধে হেরে যাচ্ছে, যে কারণে এখন জাপানি সৈনিকদের খাবারের গাড়িগুলোকেও আটকে রাখা হয়েছে, যার ফলে এরপর থেকে তোমাদেরকে খুবই অল্প পরিমাণ খাবার দেওয়া হবে। কিন্তু তোমরা চিন্তা করো না, এই ক্যাম্পের গার্ডদের সাথে কথা বলে আমি একটা ব্যবস্থা করেছি। এখন এই ক্যাম্পের চারিদিকে লোহার কাঁটাতার লাগিয়ে সেগুলোয় ইলেকট্রিক শক দেওয়া রয়েছে, যাতে কেউ ক্যাম্প থেকে কোনোভাবেই পালাতে না পারে। কিন্তু আমি এই ক্যাম্পের সৈনিকদেরকে বেশ কিছু টাকা দিয়েছি, যার ফলে ওরা প্রতি মাসে 2 বার করে ওই কাঁটাতারের ইলেকট্রিক পাওয়ারটা বন্ধ করে দেবে। আর তখনই সেই সুযোগে রাতের অন্ধকারে আমি বাইরে থেকে তোমাদের কাছে খাবার পৌঁছে দেব। এরপর থেকে দেখা যায় ঠিক তেমনটাই হচ্ছে। এরিক রাস্তা থেকে যে অনাথ বাচ্চাটাকে তুলে নিয়ে এসেছিল, সে প্রতি মাসে 2 বার করে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে এদের জন্য খাবার নিয়ে আসতো, যে কারণে এদের খাওয়া দাওয়ার কষ্টটা একটু কমে গেছিল। এদিকে দেখা যায় আস্তে আস্তে এরিকের শরীর খুবই খারাপ হতে শুরু করেছে, মাঝে মাঝেই ওর নাক দিয়ে রক্ত বেরোতো। কিন্তু এই অবস্থায় এই জেলে চিকিৎসা করার মতন কেউই ছিল না, যে কারণে আস্তে আস্তে ও মানসিকভাবে খুবই ভেঙে পড়তে শুরু করে। কিছুদিন পর ওদের ক্যাম্পের একজন কয়েদি ওদের হলরুমের বাইরে বসে সিগারেট খাচ্ছিল, যেটা দেখে জাপানি সৈনিকরা খুবই রেগে গিয়ে ওকে প্রচণ্ড মারধর করে। এখন এই ঘটনায় এই ছেলেটা এতটাই ভয় পেয়ে গেছিল যে ও ঠিক করে নেয় ও যেভাবেই হোক এই ক্যাম্প থেকে পালিয়ে যাবে। সেজন্য এখন ও নিউ আর সেই অনাথ ছেলেটার কাছে এই ক্যাম্প থেকে পালানোর জন্য সাহায্য চায়। আসলে প্রত্যেকদিন এই ক্যাম্প থেকে বাইরে বেরোনোর সময় নিউ আর ওই অনাথ বাচ্চাটা এই ক্যাম্পের সমস্ত নোংরা আবর্জনা আর বজ্র পদার্থগুলোকে একটা ড্রামে করে এখান থেকে বাইরে নিয়ে যেত। এখন ওই ছেলেটা এই নোংরা ড্রামের মধ্যে লুকিয়ে লুকিয়েই এই ক্যাম্প থেকে পালিয়ে যায়। কিন্তু কিছুদিন পর জাপানি সৈনিকরা এই ব্যাপারটা জানতে পারে, আর এই ঘটনায় জাপানি সৈনিকদের কমান্ডার খুবই রেগে গেছিলেন। এখন উনি সবাইকে প্রশ্ন করতে শুরু করেন ওই ছেলেটা এখান থেকে পালালো কিভাবে। কিন্তু এই বিষয়ে সত্যি সত্যি কেউ কিছুই জানতো না, যে কারণে কেউই ওনার কথার কোনো উত্তর দিতে পারে না। কিন্তু এই ঘটনায় ওই কমান্ডার খুবই রেগে গিয়ে এদের মধ্যে একটা ছেলেকে প্রচণ্ড মারধর করে তাকে মাটির নিচের ওই গর্তের মধ্যে আটকে রেখে দেয়, যাতে ওকে দেখে বাকি সবাই ভয় পেয়ে গিয়ে সত্যিটা বলে দেয়। তারপর বাকি কয়েদিদেরকেও উনি প্রচণ্ড মারধর করতে শুরু করেন, কিন্তু সত্যি সত্যি কেউই এই বিষয়ে কিছুই জানতো না। এইভাবে বেশ কিছুদিন মাটির নিচে গর্তের মধ্যে আটকে রাখার পর ওই ছেলেটাকে ওখান থেকে বাইরে বের করে আনা হয়। এখন দেখা যায় এতদিন ধরে কোনো রকম খাওয়া দাওয়া না করে ওখানে আটকে থাকার জন্য ওই ছেলেটার শরীর খুবই খারাপ হয়ে গেছিল, আস্তে আস্তে ওর নিউমোনিয়া হয়ে গেছিল। কিন্তু ওকে চোখের সামনে এইভাবে কষ্ট পেতে দেখে এরিকের খুবই খারাপ লাগছিল। সেজন্য ওই ক্যাম্পের মধ্যে থাকা একজন ডাক্তারকে দিয়ে ও ওই কয়েদিটার চিকিৎসা করাতে শুরু করে। তখন ওই ডাক্তারটা জানায় এই রুগীকে পুরোপুরি সুস্থ করে তুলতে গেলে ওদের বেশ কিছু ওষুধের প্রয়োজন, আর সেই ওষুধগুলো ছাড়া এই রুগীটাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না। এখন এই কয়েদিটাকে বাঁচানোর জন্য এরিক ওই জেলের কমান্ডারকে চ্যালেঞ্জ করে। এরিক বলে, আমি আপনার সাথে আরও একবার রেস করতে চাই, আর আমি যদি এই রেসটা জিতে যাই তাহলে আপনি আমাকে বাইরে থেকে ওষুধ আনার অনুমতি দেবেন। যদিও প্রথমের দিকে ওই কমান্ডারটা এই রেসের জন্য কোনোভাবেই রাজি হচ্ছিলেন না, কিন্তু পরে একটু ভাবনা চিন্তা করার পর উনি এই রেসের জন্য রাজি হয়ে যান। আসলে বিগত বেশ কিছুদিন ধরে এরিক ঠিকভাবে খাওয়া দাওয়া করেনি, যে কারণে ও শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে গেছিল, আর এই অবস্থায় ওকে খুব সহজেই রেসে হারানো যাবে। এরপর থেকে এরিক প্রত্যেক দিন খুবই কঠিন পরিশ্রম করে নিজেকে ওই রেসের জন্য তৈরি করতে শুরু করে, যদিও ওর বাকি সঙ্গীরা ওকে এই রেসে অংশগ্রহণ করতে বারণ করছিল, কারণ শারীরিকভাবে খুবই দুর্বল থাকার কারণে ওর পক্ষে এই রেসটা জেতা কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু যাই হয়ে যাক না কেন, এরিক কোনোভাবেই হার মানতে চাইছিল না। এইভাবে আস্তে আস্তে 1 সপ্তাহ কেটে গিয়ে সেই রেসটা শুরু হওয়ার দিন চলে আসে। আজ আরও একবার ওই কমান্ডার আর এরিকের মধ্যে রেস হবে, কিন্তু আজকের রেসটা কোনো কয়েদিরই দেখার কোনো অনুমতি ছিল না। সেজন্য রেস চলাকালীন সমস্ত কয়েদিকেই তাদের ঘরের মধ্যে আটকে রাখা হয়। এদিকে বাইরে কমান্ডার আর এরিকের মধ্যে রেস শুরু হয়ে যায়। যদিও প্রথমের দিকে এরিক খুব একটা ভালো দৌড়াতে পারছিল না, কিন্তু শেষ মুহূর্তে ও কোনো রকমে ওই কমান্ডারকে হারিয়ে এই রেসটা জিতে যায়। এখন রেস জিতে যাওয়ার ফলে ওদেরকে বাইরে থেকে ওষুধ আনার অনুমতি দেওয়া হয়, কিন্তু এই ঘটনায় ওই কমান্ডার খুবই রেগে গেছিলেন।
সেজন্য উনি এদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাইছিলেন। এর কিছুদিন পর এরিক যে অনাথ বাচ্চাকে রাস্তা থেকে তুলে এনেছিল সে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে কাঁটাতারের বেড়া টপকিয়ে এদের জন্য ওষুধ নিয়ে আসে। তখন ওই জেলের কমান্ডার এই ব্যাপারটা জানতে পারেন, আর এখন উনি এরিক আর বাকি সমস্ত কয়েদির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য কন্ট্রোল রুমে গিয়ে ওই কাঁটাতারের ইলেকট্রিক সাপ্লাইটা চালু করে দেন যাতে ওই বাচ্চাটা মারা যায়। যদিও বাকি সমস্ত গার্ডরা কমান্ডারকে এই কাজটা করতে বারণ করছিলেন, কিন্তু উনি কারো কথাই শুনতে চাইছিলেন না। এখন এই খবরটা জানতে পেরে একজন গার্ড তাড়াতাড়ি করে এসে এরিক আর বাকি সমস্ত কয়েদিকে এই ব্যাপারটা জানিয়ে দেয়। এই কথা শোনার পর এরিক আর বাকি সবাই তাড়াতাড়ি করে ওই বাচ্চাটাকে আটকানোর জন্য চলে যায়। এখন সবাই দূর থেকে জোরে জোরে চিৎকার করে ওই বাচ্চাটাকে ওখান থেকে সরে যেতে বলে, কিন্তু অতিরিক্ত দূরে থাকার জন্য ওই বাচ্চাটা এদের কোনো কথা শুনতে পাচ্ছিল না। এসব কিছুর মধ্যেই ওই কমান্ডার কাঁটাতারের ইলেকট্রিক সাপ্লাইটা চালু করে দেয়, যার ফলে ওই বাচ্চাটা এদের চোখের সামনেই মারা যায়। এই নৃশংস ঘটনায় এরিক আর বাকি সমস্ত কয়েদিরা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিল। এরপর সেখানে কমান্ডার এসে সমস্ত কয়েদিকে বলতে শুরু করে, আজকের পর থেকে তোমরা যদি কোনোরকমভাবে আমার কথার অবাধ্য হও তাহলে তোমাদেরকেও এরকম শাস্তি পেতে হবে। আর এরপর ওই ক্যাম্পের যে গার্ডগুলো কমান্ডারকে আটকানোর চেষ্টা করেছিল তাদেরকেও শাস্তি দেওয়ার জন্য প্রচণ্ড মারধর করে সেই গর্তের মধ্যে আটকে রাখা হয়। এই ঘটনার কিছুদিন পর ওই বাচ্চা ছেলেটা যে অসুস্থ কয়েদির জন্য ওষুধ নিয়ে এসেছিল সেও এখন চিকিৎসার অভাবে মারা যায়। এই খবরটা শুনে প্রত্যেকেই খুবই কষ্ট পেয়েছিল, আর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল ওই কয়েদিটার স্ত্রী যে এখন প্রেগনেন্ট ছিল। এই ঘটনার কিছুদিন পর ক্রিসমাস চলে আসে, আর যেহেতু এরিক খ্রিস্টান ছিল তাই এই ছুটিতে ওকে বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু এখন এরিক নিজের জায়গায় ওই কয়েদির প্রেগনেন্ট স্ত্রীকে বাইরে পাঠাতে চাইছিল। এখন জাপানি সৈনিকরা এরিকের এই শর্তে রাজি হয়ে ওর জায়গায় সেই প্রেগনেন্ট মহিলাকে বাইরে পাঠিয়ে দেয়। এখন এরিকের কারণে ওই মহিলাটা বাইরে গিয়ে নিজের বাচ্চাকে ভালোভাবে জন্ম দিতে পারবে। এই ঘটনার কিছু মাস পর এরিকের শরীর আগের থেকে আরো অনেক খারাপ হয়ে আসতে শুরু করে। এখন মাঝে মাঝেই ওর নাক থেকে প্রচুর পরিমাণ রক্ত বেরোতো, আর সেই একই সাথে ওর খুবই মাথা যন্ত্রণা করত। আসলে ওর ব্রেন টিউমার হয়েছিল, কিন্তু এই জেলের মধ্যে কোনো রকম চিকিৎসা না পাওয়ার কারণে আগামী কিছু মাসের মধ্যে ও মারা যায়। এই ঘটনায় সমস্ত কয়েদিরা খুবই কষ্ট পেয়েছিল, কারণ এরিক সবসময় সবাইকে ভালো রাখার চেষ্টা করত, আর এখানকার সমস্ত কয়েদিও ওকে খুবই ভালোবাসত। যে কারণে ও মারা যাওয়ার পর ওর মৃতদেহটা সমস্ত নিয়ম মেনে খুবই সম্মানের সাথে কবর দেওয়া হয়। এই ঘটনার কিছু মাস পর জাপান এই যুদ্ধে হেরে যায়। এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছিল। যে খবরটা জানার পর বাকি কয়েদিরা প্রচণ্ড আনন্দ পায়। বিগত বেশ কিছু বছর ধরে এরা সবাই বিনা কারণে এই ক্যাম্পে আটকে ছিল, কিন্তু আজ অবশেষে এরা সবাই এখান থেকে মুক্তি পেয়ে যাবে। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় 1945 সালের 17ই আগস্ট এই সমস্ত কয়েদিকে এই ক্যাম্প থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর আজ এই ঘটনার এত বছর হয়ে যাওয়ার পরেও এরিকের সেই মহান কাজের জন্য চায়নার মানুষরা এখনও ওকে ভালোবাসে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।